গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা নিয়ে বিস্তর আলোচনা করা হবে। তো দেখতেই পাচ্ছি এটাকে আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভাগ করা যায়। যুগযুগের সমানতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি গাঠনিক সমানতা বা কাঠামোগত সমানতা, যেটাকে আমরা দ্বিমাত্রিক বা 2D সমানতাও বলতে পারি। আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা, মানে 3D সমানতাও বলতে পারি। মানে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরকম সমানতা হলে আমরা এটাকে বলবো গাঠনিক সমানতা। আর আণবিক গাঠনিক দুইটাই সেম কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো স্টেরিও সমানতা। এখন যদি আমরা দেখতে যাই যে গাঠনিক সমানতা কত প্রকার, দেখো ভাইয়া দেওয়া আছে। গাঠনিক সমানতা হচ্ছে শিকল, কেন্দ্রীয়, চেইন, শৃঙ্খল, মানে শিকল সমানতা, কার্যকরীমূলক সমানতা, অবস্থান সমানতা। মূলত এই তিন প্রকার গাঠনিক সমানতা রয়েছে। এছাড়াও মেটামারিজম রয়েছে, যেটা আসলে অবস্থান সমানতার মধ্যে পড়ে। এছাড়াও টটোমারিজম রয়েছে, যেটা কার্যকরীমূলক সমানতার মধ্যে পড়ে। সেটা ভাইয়া আস্তে আস্তে দেখাবো। এখন যদি আসি ত্রিমাত্রিক সমানতা কত প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্ট্রান্স সমানতা, একটা হচ্ছে আলোক বা ডিএল সমানতা। এটা আমরা আস্তে আস্তে দেখবো, ডায়াস্টোরিয়াম আর এনানসিয়াম আর এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো চলো আমরা শুরু করে ফেলি। ভয়ের কিছু নাই, জিনিসগুলো খুবই সিম্পল। হয়তো শব্দগুলো কঠিন লাগছে, ধরে নেই যোগাযোগ তুমি একদমই পড়ো নাই। তো সেই ক্ষেত্রে যদি আমরা আগাই, একদম নর্মাল ভাবে সুন্দর মতো আগাবো। হ্যাঁ, যদি আগে ধরো প্রথম প্রশ্ন আমাকে বলা হলো, একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে C5H12, যেহেতু আমরা নামকরণ করছি, আমরা জানি এটার নাম হচ্ছে পেন্টেন। পেন্টেনের তিনটি সমাণু লেখো। এখন কি কি সমাণু হতে পারে, দেখো এখানে তিনটা সমাণু দেওয়া আছে। তো এই জিনিসটা ব্যাখ্যা করার আগে আমরা চলো আগে একটু ডিগ্রি শিখি। ডিগ্রি কিন্তু ভাইয়া অলরেডি নামকরণ একটু দেখাইছি, তো আরেকবার একটু বলি। ডিগ্রিটা ছিল কি ভাইয়া, আমরা বলছিলাম আমরা যদি অ্যালকাইল একটা মূলক নেই, অ্যালকাইল হ্যালাইড নিলাম, ধরো এখানে অ্যালকাইল মূলকটা থাকে। এখন সর্বনিম্ন অ্যালকাইল মূলক বলতে বোঝায় মিথাইল মূলক, মানে যেখানে কার্বন সংখ্যা 1। এখন মিথাইল মূলকে আমার হাইড্রোজেন থাকে হচ্ছে ভাইয়া তিনটা হাইড্রোজেন থাকে। এখন হাইড্রোজেন থাকা লাগে তিনটা, মানে তিনটাই হাইড্রোজেন আছে, তার মানে এটা কোনো ডি অথবা 1 ডিগ্রি। আর এটা তো একটা যৌগে যেটা হাইয়েস্ট ডিগ্রি, যৌগটা তার, সহজ কথা। তাহলে এই যৌগে 1 ডিগ্রি থাকুক, 2 ডিগ্রি থাকুক, তিনটেই প্রতিস্থাপিত হয়ে গেছে। তাহলে এটা কয় ডিগ্রি ভাইয়া, এটা হচ্ছে 3 ডিগ্রি বা টার্ট অথবা নিও। তার মানে আমরা আসলে কি বুঝলাম, দেখো পেন্টেনকে তিন ভাবে শিকলে সাজানো যায়। একটা হচ্ছে সরল শিকল, যেটা প্রাইমারি পেন্টেন। তারপর বলা যায় হচ্ছে একটা শাখা শিকল বা আইসোপেন্টেন বা 2 ডিগ্রি পেন্টেন বা সেকেন্ডারি পেন্টেন। আরেকটাকে বলা হয় ডাবল শাখা, মানে নিও পেন্টেন অথবা টার্সিয়ারি পেন্টেন অথবা 3 ডিগ্রি পেন্টেন। এখন এদের কিন্তু একটা আইইউপ্যাক নাম আছে, এটা তো আমরা জানি তাই না? চলো আইইউপ্যাক নামটা লিখি। এটাকে তো আমরা পেন্টেনই বলবো প্রথমটাকে নর্মালি। পরেরটাকে কি বলবো দেখো তো, নামকরণ থেকে শুরু হবে, যেখানে মানে প্রতিস্থাপকটা কাছে। তাহলে 1 2 3 4, তাহলে এটার নাম কিন্তু হবে ভাইয়া 2 মিথাইল, চারটা কার্বন যেহেতু, বিউটেন। 2 মিথাইল বিউটেন হয়ে গেল। এখানে দেখো তিনটা কার্বন, 1 2 3, যেহেতু মাঝেই আছে মূলকগুলা, তাহলে দুইটা মিথাইল মূলক আছে, তাহলে এটার নাম হবে 2 2 ডাইমিথাইল। তিনটা কার্বন যেহেতু, প্রোপেন। তাহলে একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, একটা প্রোপেন একটা বিউটেন, এরা পেন্টেনের সমান কিভাবে হলো? এই জিনিসটা হয়েছে শুধুমাত্র সমানতার কারণ। এখানে যেহেতু শিকলের অবস্থানের জন্য তিন ধরনের যৌগ আমরা পাই একই আণবিক সংকেতের এগেইনস্টে, তাহলে এটাকে বলবো আমরা শিকল সমানতা। তাহলে শিকল সমানতা কাকে বলে? যে সমানতায় কার্বনের শিকলের পার্থক্যের জন্য ভিন্নতা হেতু যেহেতু অন্যান্য যৌগ পাওয়া যায়, তাদেরকে বলা হয় শিকল সমানতা। তাহলে পেন্টেন, এই যে এখানে লিখি, পেন্টেন বা প্রাইমারি পেন্টেন বা 1 ডিগ্রি পেন্টেন, এটা একটা পাবো পেন্টেনের সমানু। আরেকটা পাবো 2 ডিগ্রি পেন্টেন, সেকেন্ডারি পেন্টেন বা আইসোপেন্টেন। হ্যাঁ, আইসোপেন্টেন, এটা পাবো হচ্ছে আরেকটা সমানু। আরেকটা কি পাবো, এটার আরেকটা নাম আছে ভাইয়া কি, 2 মিথাইল বিউটেন। 2 মিথাইল অথবা নিও পাবো, যেটাকে আমরা বলতেছি 3 ডিগ্রি পেন্টেন। তো এই জিনিসটারই আরেকটা নাম কি, আইউপ্যাক নাম 2 2 ডাইমিথাইল প্রোপেন। ঠিক আছে? তো এরকম তিন ধরনের সমানতা আমরা কিন্তু পাবো এইসব ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি একটা মানে শিকল সমানতা বললাম। এখন যদি একটু সামনে আগাই, এখন আমরা পড়বো অবস্থান সমানতা। এখন ভাই একটু লিখে দিই, এখন ধরো পড়বো আমরা অবস্থান সমানতা।
অবস্থান বলতে কার অবস্থান ভাইয়া? কার্যকরী মূলকের অবস্থান। এখন খেয়াল করো ভাইয়া, ধরো একটা যৌগ লিখলাম সি, একটা দুইটা তিনটা ওইচ, এটা একটা দুইটা তিনটা ওইচ, এরকম দুইটা লিখলাম। তাহলে ভাইয়া একটু খেয়াল করো, এখানে গাঠনে বলি এই চারটা যৌগেরই নামকরণ শিখে ফেলি একসাথে, তাহলে ভালো হবে। এই যৌগটাকে আমরা কি বলবো? 1 2 3, তাহলে এটাকে বলবো প্রোপানল, আইসোপ্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা দিয়ে কিন্তু যে হ্যান্ড রাব মানে স্যানিটাইজার বানানো হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি এখানে আসো, এই যৌগটার নাম কি? দেখো কার্যকরী মূলকটা কোন দিক থেকে গেছে? এই দিক থেকে গেছে, তাহলে এটার নাম হবে মিথক্সি, আর তিনটা হচ্ছে প্রোপেন। তাহলে মিথক্সি প্রোপেন। এই যৌগটা দেখো দুই দিক থেকে গেছে, তাহলে এটাকে বলবো ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন বা ডাই ইথাইল, দুই পাশে ইথাইল আছে, ইথার, ডাই ইথাইল ইথার, এটাও বলা যায়। আচ্ছা, তাহলে দুইটা যৌগ লিখছি। আচ্ছা, নামকরণও শিখলাম আমরা, পাশাপাশি হচ্ছে সমানতাটাও দেখতেছি। তাহলে দেখো এখানেও কি কার্যকরী মূলক প্রথমে 1 নম্বরের সাথে ছিল, এখন কার্যকরী মূলকটা 2 নম্বরের সাথে, মানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে। তাইলে ভাইয়া আমরা যেটা দেখতে পাই, উদাহরণ 1 উদাহরণ 2 দুইটার ক্ষেত্রে কি হচ্ছে? কার্যকরী মূলকের অবস্থানের জন্য একটা সমানতা হয়েছে, এটাকে অবস্থান সমানতা বলে। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কার্যকরী মূলকের হাত কয়টা? একটা। এখানেও কার্যকরী মূলকের হাত একটা, মানে একজনের সাথে যুক্ত হইতে পারে। বাট পাশের উদাহরণটায় 2 নম্বর উদাহরণটায় কার্যকরী মূলকের হাত হচ্ছে 2টা, এখানেও কার্যকরী মূলকের হাত হচ্ছে, সরি ওটা তো কার্যকরী মূলক না, একটা মিনিট। এখানে কার্যকরী মূলকের হাতও 2টা, তার মানে এখানে কার্যকরী মূলকের যোজনী হচ্ছে 1, এখানে কার্যকরী মূলকের যোজনী হচ্ছে 2। যোজনী মানে যে কয়টার সাথে যুক্ত হইতে পারে আর কি সেটা। তো কার্যকরী মূলকের যোজনী 1 হোক, কার্যকরী মূলকের যোজনী 2 হোক, যাই হোক না কেন, এদের অবস্থানের জন্য যে সমানতা আমরা দেখতে পাই তাকে অবস্থান সমানতা বলে। কিন্তু বিশেষভাবে কার্যকরী মূলকের যোজনী যদি 2 হয়, তাদের জন্য যে বিশেষ সমানতা তাকে মেটামারিজম বলা হয়, তাকে মেটামারিজম বলা হয়। তাহলে মেটামারিজম হইতে হলে কার্যকরী মূলকের যোজনী অবশ্যই কি হইতে হবে? 2 হইতে হবে। তাহলে আমরা বলতে পারি না যে সকল মেটামারিজমই কি অবস্থান সমানু, কিন্তু সকল অবস্থান সমানু মেটামারিজম নয়, মেটামারিজম নয়, এটা বলা যায়। কেন? কারণ অবস্থানের মধ্যে 1 2 দুইটা যোজনী চলবে, তার মানে মেটামারিজম অবস্থানের ভিতরে পড়ে, কারণ অবস্থানে 1 আর 2 আছে, আর 2 শুধুমাত্র মেটার জন্য। কিন্তু সকল অবস্থান মানে 1 আর 2 দুইটা যোজনী কি মেটার জন্য প্রযোজ্য না? মেটামারিজমের জন্য যোজনী 2 লাগবে। তাহলে সকল মেটামারিজমে অবস্থান সমানু, কিন্তু সকল অবস্থান সমানু মেটামারিজম নয়, লিখলাম। আচ্ছা, আর মেটামারিজমে যাদের হয় না তাদেরকে একে অপরের মেটামার বলে, একে অপরের মেটামার বলা হয়। আচ্ছা, তাহলে এটা মোটামুটি বুঝলাম। এবার যদি একটু সামনে আসি, কার্যকরী মূলক সমানতায় আমরা যদি পড়ি, ভাইয়া যদি একটু লিখি যে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা। এখন যদি কার্যকরী মূলক সমানতায় আসি, একটা উদাহরণ যদি দিই, সি ও সি, CH3, এখানে CH3, CH2, OH, এটা যদি আসি, দেখো ভাইয়া প্রথমটার নাম তো আমরা বুঝতেছি ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, অথবা প্রথম টুকের নাম মিথক্সিমিথেন, মিথক্সিমিথেন এভাবে বলা যায়। আর এটার নাম তো আমরা খুব ভালো মতো জানি, 2টা কার্বন, ইথানল, ইথানল বলা যায়। তাহলে এই দুইজনের দেখো ভাইয়া আণবিক সংকেত সেম, কিন্তু কার্যকরী মূলক ভিন্ন, তাহলে এটা কার্যকরী মূলক সমানু। আবার আরেকটা যৌগ যদি একই ভাইয়া দেখো, CH3, C ডাবল বন্ড CH2, CH3, এটা এই যৌগের নামটা কি ভাইয়া দেখো তো? কার্যকরী মূলক তো কিটন, বাম থেকে নামকরণ শুরু হবে, তাহলে 1 2 3 4, এটা নাম হবে বিউট 2 ওন, কিটন যেহেতু, বা বিউটানন 2। তো আরেকটা যৌগ লিখি সিমিলার, মানে CH3, COH ডাবল বন্ড CH,
CH3, মানে এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের কাছে চলে আসছে আর এই ডাবল বন্ডটা এখানে চলে আসছে, এই সিম্পল। তো এরকম যদি করি, একই কিন্তু আণবিক সংকেত একই, কিন্তু কার্যকরী মূলক ভিন্ন। এই যোগের নাম কি হবে দেখো, ওএইচটা মেইন কার্যকরী মূলক, তাহলে 1 2 3 4, তাহলে এটার নাম হবে বিউট, যার কার্যকরী মূলক সে শেষে হবে, তাহলে 2 ইন 2 অল, বিউট 2 ইন 2 অল, এই তো হয়ে গেল। তো দেখো এই দুইটা যৌগেরই একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে দুইজনের আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কোন দিক থেকে? কার্যকরী মূলকটা ভিন্ন, কনভার্ট হয়ে যায়। এই যৌগকে রেখে দিলে এই যৌগে কনভার্ট হয়ে যায়, মানে তাদের মধ্যে একটা গতিশীল সাম্য অবস্থা কাজ করে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মতো। এই যৌগকে রাখলে ওটাতে কনভার্ট হয়, এটাকে রাখলে এটাতে কনভার্ট হয়ে যায়, মানে তাদের মধ্যে একটা সাম্য অবস্থা বিরাজ করে। দেখো এখানে কিন্তু নো সাম্য অবস্থা, সাম্যাবস্থা, নো সাম্যাবস্থা মানে স্থিতিশীল, আর আমরা তো জানি সাম্যাবস্থা মানে কিন্তু গতিশীল অবস্থা, তাহলে সাম্যাবস্থা আছে মানে গতিশীল। তাহলে এই কার্যকরী মূলকটা স্থিতিশীল, এই কার্যকরী মূলক যে সমানতা এটা গতিশীল। তাহলে কার্যকরী মূলক সমানতা হচ্ছে সেটা গতিশীল হোক আর স্থিতিশীল হোক, যেমনই হোক সাম্যাবস্থা, সাম্যাবস্থা মানে গতিশীল। তো একটা দুইটা মূলকের মধ্যে গতিশীল সাম্যাবস্থা কাজ করুক অথবা স্থির মানে স্থিতিশীলতা কাজ করুক, যাই কাজ করুক না কেন, সেটা কার্যকরী মূলক সমানতা। কিন্তু এই গতিশীল যারা, শুধুমাত্র স্পেসিফিক্যালি যারা গতিশীল, তাদেরকে স্পেসিফাই করে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম। তাহলে ভাই আমরা কি বলতে পারি যে টটোমারিজমটা কার্যকরী মূলকের একটা বিশেষ শাখা। তাহলে সকল টটোমারিজমই হচ্ছে কার্যকরী মূলক সমাণু, হ্যাঁ, কিন্তু সকল কার্যকরী মূলক সমাণু টটোমারিজম নয়। এভাবে লেখা যায় না, কারণ টটোমারিজম মানেই হচ্ছে যাদের গতিশীল সাম্যাবস্থা থাকবে, আর কার্যকরী মূলকের ভিতরে গতিশীল স্থিতিশীল দুইটাই থাকবে। সো কার্যকরীর একটা পোর্শন হচ্ছে টটোমারিজম, তার মানে সকল টটোমারিজম কার্যকরীর মধ্যে পড়ে, কিন্তু সকল কার্যকরী মূলক টটোমারিজমের মধ্যে পড়বে না। এটাই হচ্ছে সিম্পল থিওরি। তাহলে বুঝতে পারতেছি যে গাঠনিক সমানতা মূলত তিন প্রকার। কি কি? শুরু থেকে যেটা বললাম ভাইয়া, একটা হচ্ছে শিকল সমানতা, একটা হচ্ছে অবস্থান সমানতা, একটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। এই তো হয়ে গেল তিনটা। এই শিকল মানে অবস্থান সমানতার একটা পার্ট হচ্ছে মেটামারিজম, যেখানে যোজনী হইতে হবে 2 কার্যকরী মূলকে। আর কার্যকরী মূলক সমানতার একটা বিশেষ পার্ট হচ্ছে টটোমারিজম, যেটা মানে যাদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা থাকতে পারে। গতিশীল সাম্যাবস্থা মানে যাদের মধ্যে তোমার অভিমুখী অবস্থা বিরাজ করতেছে, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বিরাজ করতেছে, এরকম। এখন ব্যাপার হচ্ছে এইটার একটা বিশেষ নাম আছে, দেখো এটা তো একটা কিটোন আর এটা একটা অ্যালকোহল, তো এটাকে বলা হয় কিটো ইনল টটোমারিজম। ইনল কেন বলে? এই যে একটা ইন আছে, অ্যালকিন প্লাস অল, অ্যালকোহল, এই জন্য এটাকে বলা হয় ইনল। তাহলে কিটোন থেকে ইনল বা ইনল থেকে কিটোনে কনভার্ট হয়, তাই এটাকে কিটো ইনল সাম্যাবস্থাও বলা হয়। তার মানে বুঝতেছো, আমাদের যদি ইনল দরকার পড়ে তাহলে কিন্তু কিটোটা থাকা লাগবে, বা কিটো থাকলে ইনল থাকবে, ইনল থাকলে কিটো থাকবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রেখো। আবার টটোমারিজম হইতে হলে কিন্তু এরকম কিটোন দরকার বা ইনল দরকার, হ্যাঁ, এরকম। আর যারা নিজেরা টটোমারিজম গঠন করে তাদেরকে একে অপরের টটোমার বলা হয়, তাদেরকে একে অপরের টটোমার বলা হয়। তাহলে মোটামুটি হোপফুলি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে যদি ছোট্ট একটা রিক্যাপ দিই, আবারও বলি, শিকল সমানতা কি ধরনের? কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টারশিয়ারি। প্রাইমারি মানে সরল শিকল, সেকেন্ডারি মানে হচ্ছে একটা শাখা, টারশিয়ারি মানে হচ্ছে 2টা শাখা। তো একটা শাখা হইলে আইসো, 2টা শাখা হইলে বলি নিয়ম। আচ্ছা, এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে হয়? অ্যালকাইল মূলকে 3টা হাইড্রোজেন থাকা উচিত, এক একটা করে হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় তাহলে অত ডিগ্রি। আর একটা যৌগে একাধিক ডিগ্রি থাকলে যেটা হাইয়েস্ট ডিগ্রি সেটাই ওই যৌগ। এভাবে আমরা হিসাব করব, তো সুন্দর মতো আমরা শিকল সমানতা বের করতে পারবো। দেন অবস্থান সমানতা কাকে বলে? কার্যকরী মূলকের অবস্থানের জন্য যে সমানতাটা তৈরি হয় অবস্থানের পার্থক্যের জন্য, তাকে বলি অবস্থান সমানতা। এবং ওই কার্যকরী মূলকের যোজনী 1 বা 2 যেটাই হইতে পারে, কিন্তু যদি 2 হয় তাহলে ওটাকে আলাদাভাবে আমরা বলি মেটামারিজম, এবং একে অপরকে মেটামার। কোন যৌগগুলা দিলে এরকম আস্তে আস্তে বসে বসে আমরা বললেই হয়ে যাবে। তো চলো একটু সামনে করি। CH8O এর কয়টি সমাণু সম্ভব? দেখো এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে? C3H8, মানে N এর মান 3 বসাইছি, তাহলে কি NCN H2N প্লাস 2O, 8টা, মানে এখানে অ্যালকোহল প্লাস ইথানল। ভাইয়া একটা কথা মনে রাখবা, চক্র বানাইতে হলে, চক্রের চেয়ে বড় কথা, শিকল, শাখা শিকল করতে হলে মিনিমাম 4টা কার্বন লাগে।
তিনটা কার্বনে কিন্তু শাখা শিকল করা যায় না, যেমন 1 2 3। এখানে শাখা করবা কিভাবে? এভাবে, এভাবে। এটা আর এটা কিন্তু একই জিনিস। সো আলটিমেটলি শাখা মানে শিকল বানাইতে হইলে মানে শাখা যদি বানাইতে হয় সেই ক্ষেত্রে কিন্তু 4টা কার্বন লাগে মিনিমাম। এটা মাথায় রেখো। এখানে 3 কার্বন আছে, তার মানে এখানে কোনো শাখা নাই, এটা মাথায় রেখো। তাহলে দেখো, এটাতে অ্যালকোহল হইতে পারে, ইথার হইতে পারে। অ্যালকোহল হইলে কি কি হবে? 1 2 3, একটা অ্যালকোহল, 1 2 3, এই যে 2 নাম্বার আইসো অ্যালকোহল গেল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। শাখা মানে শিকল মানে শাখা শিকল হবে না, কারণ কি 4টা কার্বন নাই। তাহলে 1 2 3, এছাড়া কিন্তু আর কোনো পসিবল না। তাহলে মোট কয়টা সম্ভব ভাইয়া? 3টি। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাচ্ছি। দেন যদি সামনে আসি ভাইয়া, দেখো C5H10 করতে পারতো যে এটার নর্মালটাও দেখাও আবার অ্যালিসাইক্লিকটাও দেখাও, দুইটাই দেখাইতে পারতো। এটা কিন্তু একটা অ্যালকিন। অ্যালকিন অ্যালকিন যদি হয়, দেখো অ্যালকিন কিন্তু আবার সাইক্লো অ্যালকেনও তৈরি করে। সাইক্লো অ্যালকেন, অ্যালকিন কিন্তু সাইক্লো অ্যালকেনও তৈরি করে। তো অ্যালকিন যদি আমাদের সাইক্লো অ্যালকেন তৈরি করে, সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি কয়টা সমানতা সম্ভব সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। চল আসো। দেখো ফার্স্টে হচ্ছে আমরা অ্যালকিন করি। অ্যালকিন 1 2 3 4 5, নরমাল সরল শিকল। 1 নাম্বার দিবা, 1 2 3 4 5, 2 নাম্বারে দিবা 1 2। আর কিন্তু সম্ভব না, এখন শাখা বানাইতে হবে 3 4 5। এখন এখানে একটা দিবা 1 2 3 4, পরেরটা একটা দিবা 1 2 2 3 4, এখানে একটা দিবা 5টা। ঠিক আছে, অ্যালকিন এরকম 5টা পসিবল। এখন একটা মজার জিনিস দেখো, ফার্স্ট সেকেন্ড আমি 1 নম্বরে দিছি, 2 নম্বরে দিছি, দেন একটা শাখা বানাইছি, তখন 1 নাম্বার, দেন 2 নাম্বার, দেন 3 নাম্বার, এমনি করে খালি সরাই দিছি, তাতে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, বেশি একটা হেক্টিক হয়নি। এখন যদি সাইক্লিক বানাইতে চাই, সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকেন, সাইক্লো অ্যালকেন বানানো কিন্তু অনেক ইজি। কিভাবে বানাবো? যে কটা কার্বন দেওয়া থাকবে আগে সেই কটার একটা সাইকেল বানাবো। 1 2 3 4 5 6, এটা বানাইলাম। দেন যদি এটা কি করব, 5টা দেওয়া আছে, 4 3 3 পর্যন্ত যাবো, কারণ 3-এর কম কিন্তু সাইকেল করা সম্ভব না। 2টা কার্বন হইলে দুইটার সাথে কেমনে মিলবে, আবার ডাবল বন্ড হয়ে পড়ে থাকে। 3টা কার্বন হইলে প্রথম আর শেষ কার্বনকে মিলে কিন্তু একটা সাইকেল তৈরি করা যায়। তাহলে সাইক্লিক হইতে হলে মিনিমাম 3টা কার্বন লাগবে। হ্যাঁ, তো দেখো 5টা কার্বন, দেন 4টা কার্বন যদি হয় তাহলে একটা হাত খালি থাকে, এরপর 3টা কার্বন যদি হয় তাহলে 2টা হাত খালি থাকে। 1 2 1 2 1 2, এই তো মোটামুটি এই 5টা সম্ভব। তোমরা কিন্তু অবশ্যই ভাইয়া, এই যে আমি যেভাবে এবার খালি রাখছি খালি রাখবে না, তোমরা কিন্তু অবশ্যই হাইড্রোজেন দিয়ে দিবা। হ্যাঁ, যৌগ যোগে যার কেউ নাই তার হাইড্রোজেন আছে। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, অবশ্যই কিন্তু হাইড্রোজেন দিতেই হবে। তো দেখো এই সাইক্লো এইভাবে পসিবল, আর অ্যালকিনটা এইভাবে পসিবল। হ্যাঁ, আমরা নিজেরা জাস্ট একটু ট্রাই করলেই হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ, সমস্যা নেই। দেন যদি একটু সামনে আসি, কি বলছে দেখো ভাইয়া, C3H6O, C3H6O, তার মানে এটা কিসের মধ্যে পড়ে দেখো তো ভাইয়া, CnH2nO, এটার মধ্যে পড়ে। তার মানে এটা কিন্তু অ্যালকিন আর একটা অক্সিজেন, ডাবল বন্ড আছে। তার মানে এখানে অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে, ইনল হইতে পারে, এরকম হইতে পারে। তাহলে চলো আমরা দেখি কি কি আসতে পারে। তো যদি এটাকে আমরা লিখি CH3CO CH2, এটা একটা হইতে পারে। এটার সাথে একটা ইনল করে ফেলি, CH3, সি উপরে একটা OH আসলে সামনে একটা ডাবল বন্ড CH2, আর এখানে একটা CH3 CH2 CHO। হ্যাঁ, এই যে এরকম ভাবে পসিবল, C3H6O এরকম ভাবে পসিবল। এটা একটা কোশ্চেন আছে পরে, একটু মাথায় রেখো এটা কিভাবে করছি। হ্যাঁ, এটা একটা কোশ্চেন আছে, সামনে আমাদের কাজে লাগবে। দেন যদি আমরা একটু সামনের দিকে আগাই, কি বলছে দেখো, C6H12। আচ্ছা, এটার কিন্তু অনেক কিছু সম্ভব, 6 কার্বন। আমি জাস্ট কয়েকটা দেখাই, এটাও কিন্তু একটা অ্যালকিন, তাহলে এটার অ্যালকিনও সম্ভব। এটা হচ্ছে সাইক্লো অ্যালকেনও সম্ভব, সাইক্লো অ্যালকেনও সম্ভব। হ্যাঁ,
এরকম সম্ভব। তাহলে ভাইয়া যদি আমরা অ্যালকিনটা বসাই, 1 2 3 4 5 6, একটা 1 2 3 4 5 6, এই যে মাঝে একটা 1 2 3 4 5 6, এখানে আরেকটা। এরকম জাস্ট দেখো কতগুলা সম্ভব, আমি জাস্ট কয়েকটা দেখাবো, আমি তো ফুল দেখাতে পারবো না এতগুলা। সো এগুলো আসলে কিভাবে কি করবা সেটাও ভাইয়া বলে দিব। 1 2 3 4 5, যদি এখানে একটা দিই 6, তখন এখানে একটা দিতে পারি ডাবল বন্ড। তারপর দেখো 1 2 3 4 5, এখানে যদি একটা দিই এখানে একটা ডাবল বন্ড দিতে পারি, মানে ঘুরাইতে পারি আর কি। তারপর 1 2 3 4 5 6, এখানে একটা ডাবল বন্ড দিতে পারি। হ্যাঁ, তারপর 1 2 3 4 5 6, শুরুতে একটা ডাবল বন্ড দিতে পারি। মানে আরো অনেক ধরনের সিস্টেম সম্ভব, যেমন 1 2 3 4 5 6 বন্ড দিতে পারি। তো আলটিমেটলি আমরা চাইলে এই জিনিসটাকে অনেক ভাবে ভেঙে চুরে আরো সুন্দর করে অনেক কিছু লিখতে পারি। সো আপাতত এইটুকু রাখি, এবার সাইক্লোতে একটু মনোযোগ দিই। দেখো সাইক্লোতে কতগুলো সম্ভব। হ্যাঁ, 6 কার্বন না? তাহলে দেখো 1 2 3 4 5 6 গেল। তারপর 5-এ আসবো, 1 2 3 4 5, একটা হাত খালি 6। এবার 4-এ আসবো, 1 2 3 4, 4-এ আসলে দুইটা হাত খালি, 1 2 1 2 3 4 5 6 5 6 4 5 6, এই যে এরকম সম্ভব। এবার 3-এ আসি, 3-এ আসলে আরো তিনটা খালি, 1 2 3 1 2 3 1 2 3 1, তারপর হচ্ছে 2 3, আরো কত হবে যায় দেখি, 1 2 3, আরো কি করা যায় একটু চেক করি। 3 ভাবে আছে, 1 2 3, দুইটা একটা তিনটা। ওকে, তো মোটামুটি আরো অনেক ধরনের জিনিসপত্রগুলো সাজানো যেতে পারে। তো জাস্ট খেয়াল করো আমি কতগুলো সাইক্লো অ্যালকেন বানালাম, কতগুলো অ্যালকেন বানালাম, মানে মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে আমরা যতটুকু সম্ভব, যতটুকু আমাদের মনে আসে আমরা ততগুলো লিখতে থাকবো। তো এইসব কোয়েশ্চেন ফেস করার একটা ওয়ে কি, বা এইসব কোয়েশ্চেন অ্যান্সার করবো কিভাবে? এইসব কোয়েশ্চেন যদি ভাইয়া পরীক্ষায় আসে, এগুলা শেষে অ্যান্সার করার ট্রাই করবো, কারণ এগুলোতে মাথা খাটাইতে হয় না, মিলাইতে হয়, নাহলে হাত মানে হাত কার্বন হাত মিলাইতে পারবো না, 5টা 6টা হয়ে যাবে, তো তখন তো হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু করা যাবে না। সো যেটা করতে হবে, একটু বুদ্ধি খাটায় সুন্দর মতো আস্তে ধীরে অ্যান্সার গুলো করার ট্রাই করতে হবে। হ্যাঁ, বেশি তাড়াহুড়া করা কিন্তু যাবে না। আচ্ছা, এই যে আরেকটা পসিবল হলো, দেখো মাথায় আসতেছিল আমার 1 2, এ পাশে একটা 3, এরকম দেখছো আরেকটা মাথায় এসে পড়ছে। সো দেখো ইয়ার্স অফ প্র্যাকটিস স্টিল আরো আসতেছে। তো সিম্পল একটা অ্যান্সার কি, যেগুলোর আসলে অনেকগুলাই সম্ভব। তো তোমরা কি করবা এটা ভাইয়া লাস্টে বলে দিব, টেনশনের কিচ্ছু নাই, এমনি আপাতত প্র্যাকটিস করতে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো যাই সামনে। তারপর যদি আসি, দেখো জ্যামিতিক সমানোদয়ের সাধারণ ধর্ম। আচ্ছা, এখানে জ্যামিতিক সমানোদয়ের সাধারণ ধর্ম কয়েকটা কথাবার্তা লিখছে, যে সিস সমানুর কি বেশি, ট্রান্সের কি বেশি, এরকম কয়েকটা কথাবার্তা লেখা আছে। আচ্ছা, এগুলো তো আমরা রিডিং পড়ি, অ্যাকচুয়ালি কেন হয় সেটা চলো ব্যাখ্যা দিই, তোমাদেরকে বুঝাই। সিস সমাণু আর ট্রান্স সমাণু আগে নর্মালি তোমাদের বুঝাই, যে সিস সমাণু আর ট্রান্স সমাণু কখন হয়। যদি এটা আগে পড়াই, এই স্লাইডটা যদি আগে পড়াই, ঠান্ডা মাথায় ভাইয়ের দিকে একটু দেখো, ফোকাস করো। ধরো সিস সমাণু ট্রান্স সমাণু কি, এটা কি জ্যামিতিক সমানতা না? এটা তো একটা জ্যামিতিক সমানতা, মানে হচ্ছে ত্রিমাত্রিক সমানতা, মানে এটার 3D তে স্ট্রাকচার নিয়ে অনেক মানে ভালো থাকতে হবে, জানা থাকতে হবে। তো ধরো আমি এখানে একটা কার্বন দিলাম ভাইয়া, দেখো। হ্যাঁ, ধরো আমার এখানে একটা যৌগ আছে, আর এখানে একটা যৌগ আছে, এরকম কর্নার বরাবর। এটা একটা সিঙ্গেল বন্ড, এটা একটা কার্বন, আর এটা আরেকটা কার্বন, এরকম দিলাম। হুম, খেয়াল করো, দুটা দুই কোণে আছে, তার মানে এটা আমরা বলতে পারি ট্রান্স। দুইটা দুই কোণে আছে, তাহলে বলতে পারি ট্রান্স। ধরে নাও এটা একটা ট্রান্স যৌগ, ধরে নাও। কিন্তু এটা তো কার্বন, তো আমি ইচ্ছা করে কিন্তু চাইলে আরামসে ঘুরাইতে পারবো, ঘুরাইতে পারবো না? দেখো ঘুরাইতে পারবো। তার মানে কি এটা এখন ট্রান্স, আবার একটু পরে সিস, আবার ট্রান্স, আবার সিস, মানে কি এটা কি স্টেবল? স্টেবল না। তার মানে অবশ্যই কার্বনকে ঘুরতে দেওয়া যাবে না, মানে মুক্ত আবর্তন করতে দেওয়া যাবে না। তার মানে জ্যামিতিক সমানতা যদি হইতে হয়, তাহলে আমাদের কি হলো, নো মুক্ত আবর্তন। নো মুক্ত আবর্তন মানে মুক্ত আবর্তন করতে দেওয়া যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওকে, তাহলে ডাবল বন্ড নিলে কি হবে? যদি এই যে ডাবল বন্ড নিই, ধরো ডাবল বন্ড নিলাম, ডাবল বন্ড নিলে হবে কি ঘটনাটা, ধরো এই যে এরকম করে আছে সিস, আমি যখন ঘুরাইতে যাব, দেখো এটা ভেঙে যাবে, আর কিন্তু ঘুরবে না।
মানে ট্রান্সপোজিশনে যাইতে পারবে না। তার মানে ডাবল বন্ড থাকলে তারা কিন্তু স্টেবল থাকবে, দেখো ঘুরতে পারবে না। এই খেয়াল করো, এমনি আছে, ঘুরাইতে হইলে কিন্তু এটা পুরাটা ঘুরতে হবে, ঘুরতে পারবে না, ভেঙে যাবে। তার মানে ডাবল বন্ড থাকলে মুক্ত আবর্তন সম্ভব না, ভেঙে যাবে। আচ্ছা, এখন যদি ট্রিপল বন্ড থাকতো, ধরো ট্রিপল বন্ড যদি থাকতো, সাপোজ কি দিয়ে দেখাবো, আশেপাশে তো কলম, ধরো আমার হাত দিয়ে দেখাইলাম, হ্যাঁ, ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড থাকলে কি হবে, যখন আমি মরতে যাবো তখন তো তিনটেই মরে যাবে, ভেঙে যেতে যাবে। তাহলে তিনটা বন্ড ভেঙে ফেলা মানে ভেঙে যাবে যদি ঘুরতে যাই। তার মানে ট্রিপল বন্ড থাকলেও কিন্তু মুক্ত আবর্তন সম্ভব না। এখন কথা হচ্ছে, যখন ট্রিপল বন্ড থাকবে তখন কার্বনে কয়টা করে হাত খালি থাকবে? একটা। একটা করে হাত খালি থাকলে কম্পেয়ার করবো কেমনে? কম্পেয়ার করতে হলে ভাইয়া দুইটা করে হাত লাগে। তো এই জন্য আমরা ডাবল বন্ডকে সুইটেবল ধরে নিই, মানে মুক্ত আবর্তন করা সম্ভব না, আবার তুলনাও করতে হবে, এই জন্য ডাবল বন্ডকে আমরা সাধারণত হিসাব করি। তাহলে দেখো একটা এক্সাম্পল যদি আসি, কার্বন কার্বন ডাবল বন্ড, এ এ বি বি, এই মাঝখানে প্লেট বরাবর যদি চিন্তা করি, এটাকে আমরা বলতেছি সিস। আর যদি এই জিনিসটা এরকম হইতো, এ এ বি বি, কোনা বরাবর মিলছে, তাহলে বলতাম হচ্ছে ট্রান্স। হ্যাঁ, কোনা বরাবর মিলছে, এটা বলতাম হচ্ছে ট্রান্স। দেন যদি আসি, এরকম যদি হইতো যৌগটা এ এ এ বি, এটা সিসও হয় ট্রান্সও হয়, একই সাথে দুইটা হওয়া মানেই কোনোটা না, জিরো, বাদ। তার মানে আমরা কি শিখলাম? দ্বি বন্ধন যুক্ত যে কার্বনটা থাকবে, দ্বি বন্ধন যুক্ত কার্বনে, একটি কার্বনে দুইটা একই জিনিস থাকতে পারবে না। দ্বি বন্ধন যুক্ত একটি কার্বনে দুইটা একই জিনিস থাকতে পারবে না। ওকে, এটা মাথায় ঢুকায় নাও। তার মানে অ্যালকিন ওয়ান যারা, অ্যালকিন ওয়ান, ওয়ান মানে কি, একদম প্রথমেই যাদের ডাবল বন্ড আছে, তাহলে এই দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকবে, তাহলে দুইটা একই জিনিস থাকা যাবে না। তার মানে যারা অ্যালকিন ওয়ান, তারা হচ্ছে কি দিবে না, জ্যামিতিক সমানতা দিবে না। এটা মাথায় রেখো, হ্যাঁ, এটা একটা অবজেক্টিভ, পরে কাজে লাগবে আমাদের। আচ্ছা, এবার আসি, যদি এরকম হয়, এটা এ, এটা এ, এটা বি, এটা ই, যে কোনো এক পাশ মিললেই হবে, এটা হচ্ছে সিস। এখন যদি এমন হয়, চারটাই ডিফারেন্ট, এটা ধরো CH3, এটা ধরো C2H5, এটা ধরো ক্লোরিন, এটা ধরো ব্রোমিন, চারটাই ডিফারেন্ট হলে তখন আমরা কি করবো, ভরটা চিন্তা করবো। ভর, এই কার্বনে ভারী কে ব্রোমিন, এই কার্বনে ভারী কে C2H5, দুইটাই ভারী একই পাশে, তাহলে এটা হবে সিস। ঠিক আছে, তো এইভাবে আমরা সুন্দর মতো চিন্তা করবো, চারটাই ভিন্ন হইলে আমরা ভর দিয়ে হিসাব করবো। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেছে। একটা কোশ্চেন আসছিল যে চাক্রিক যৌগে কি সিস ট্রান্স সমানো সম্ভব কিনা। এখন একটা কথা ভাইয়া, চাক্রিক যৌগে কিন্তু মুক্ত আবর্তন সম্ভব না, কারণ কি চক্রাকারে আছে, ঘুরাইতে গেলে ভেঙে যাবে। সো ওদের কিন্তু সিস ট্রান্স সম্ভব। তার মানে কি, ওই যে সেম কাহিনী, একই পাশে যদি দুইটা জিনিস থাকে তাহলে সিস, কর্নার বরাবর থাকলে ট্রান্স, এই তো হয়ে গেল, এটাও সম্ভব। দেন যদি আসি, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে, খেয়াল করো, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে। আচ্ছা, জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে হলে কার্বন কার্বন দ্বিবন্ধন আপাতত লাগবে, এবং একটা কার্বনে দুইটা একই জিনিস থাকা যাবে না, এটা আমরা জানি। তো দেখো এটা কতবার আসছে, খেয়াল করো, এখানে কোনো দ্বিবন্ধন নাই, তাহলে এটা বাদ। এখানে দ্বিবন্ধন আছে, বাট দুইটাই একই জিনিস একই কার্বনে, তাহলে এটাও বাদ। এটা দেখো একটা অ্যালকিন এক, দুইটা একই জিনিস কার্বনে, এটাও বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে এ। কেন? দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিস, তার মানে সিস ট্রান্স সমানতা সম্ভব। মানে বিউটিন টু, অ্যালকিন টু, এরা কিন্তু হইতে পারে। আচ্ছা, দেন যদি আসি, তোমাদেরকে আলোক সমানতার কিছু জিনিস দেখাই। পোলারাইজার কি, পোলারিমিটার কি। ধরো একটা আলোর উৎস আছে এখানে, হ্যাঁ, আলোর উৎস আছে, আলোর উৎস থেকে তো চারদিক থেকে বিভিন্ন ধরনের আলো আসতেছে। পোলারাইজার কি করে, আলোকে একটা তলে কনভার্ট করে, যে কোনো তলই দাও না কেন, ও শুধু একটা নির্দিষ্ট তলকে কনভার্ট করে পাঠায়। যেমন ধরো এটা যদি এক্স এক্সিস ধরো, এটা ওয়াই এক্সিস, ওর মতো কনভার্ট করে পাঠাচ্ছে, এটা পোলারাইজার করে। তারপরে কাজটা কি সেটা আস্তে আস্তে দেখাই। দেখো, একটা উৎস, উৎস থেকে চারপাশ থেকে আলোটা ঢুকে, ঢোকার পরে 3 নম্বর একটা পোলারাইজার থেকে, পোলারাইজার কি করে, আলোর একটা তলকে পাস করে শুধু, এটাকে বলে পোলারিমিটার। পোলারিমিটারের মধ্যে আলোক সক্রিয় বস্তু থাকে, মানে দ্রবণ থাকে। তারা কি করে, আলোর তলকে ঘোরায়, আলোকে ঘোরায় না, আলো সবসময় সরল রেখায় চলে, আলোর তলকে, আলোর প্লেটটাকে ঘোরায় দেয়। আলোটা ধরো এমনি চলতেছে সোজা, আলোর প্লেটকে ঘোরায় দিবে, মানে এক্সিসটাকেই ঘোরায় দেয়। হ্যাঁ, এটা কিন্তু প্রতিসরণের মতো ঘোরাঘুরি না, আলোর এক্সিসটাকে ঘুরায় দেয়। এই যে আলোর এক্সিসটাকে ঘুরায় দেয়, তারপর আমরা দেখতে পাই দীর্ঘদিন আমাদের চোখের মধ্যে কি হয়, আমাদের চোখে যাদের একটু পাওয়ার থাকে থাকে সেই থাকে, তাদের কি হয়, মানে চোখের প্লেটটা বাঁকা থাকে। তো ওই বাঁকা অনুযায়ী যখন আলোটা পড়ে তখন তুমি এক্সাক্ট স্পষ্ট দেখতে পাও, এই জন্যই তো চশমায় তোমার বিভিন্ন পাওয়ার দেয়। তো ওইভাবে আলোটা ঢুকে
ঢোকার পর তুমি সুন্দর মতো দেখতে পাও। যখনই আলো, তখন তোমার প্লেট আরো বাঁকায়, পাওয়ার চেঞ্জ হয়। আমরা বলি না পাওয়ার অ্যাডজাস্ট করতে হবে, তখন আবার অ্যাডজাস্ট করে নিয়ে আসো, তখন আলোটা অন্য ঢুকতেছে সে, তখন তুমি আলো দেখতে পাইতেছো। এইভাবে এটা হচ্ছে স্টেরিও সমানতা, আলোক সক্রিয় সমানতা। ঠিক আছে, তারপর যদি আমরা আসি নিচের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায়। দেখো, অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানতা দেখাইতে হইলে অবশ্যই তোমাকে কাইরাল কার্বন থাকতে হবে। এখন হোয়াট ইজ কাইরাল কার্বন? যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন মূলক থাকে, এ বি সি ডি, চারটা ভিন্ন মূলক থাকে, তাকে বলা হয় কাইরাল কার্বন। এখন খেয়াল করো, এখানে একটু দেখো, এখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, একই জিনিস আছে, তাহলে এটা বাদ, চারটা ভিন্ন জিনিস থাকতে হবে। এখানে দেখো কার্বনের সাথে তিনটা একই জিনিস, আবার এই কার্বনের সাথে দুইটা একই জিনিস, তাহলে এটা বাদ। আবার ডাবল বন্ড থাকা যাবে না তো আলোক সমানতা হইতে হইলে, মানে তাও দেখো এখানে দুইটা একই জিনিস আছে, তাহলে তো এটাও হওয়া যাবে না। এইটাই দেখো, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, একটা অ্যামিন আছে, একটা সি ডাবল এইচ আছে, একটা সিএসসি, মানে চারটা ভিন্ন জিনিস আছে, তাহলে অ্যান্সার কি? বি, কাইরাল কার্বন থাকতে হবে মাস্ট। এখন কিছু কিছু যৌগ কাইরাল কার্বন থাকার পরেও আলোক সক্রিয়তা দেখায় না, এটা নিয়ে একটা প্যাচ আছে। মনে রাখবা, এক কার্বনের কাইরাল কার্বন সবসময় আলোক সক্রিয়তা দেখাবে। কার্বন যদি একটা হয় সে সবসময় আলোক সক্রিয়তা দেখাবে। একের বেশি যখন হবে কাইরাল কার্বন, তখনই আসে সক্রিয়তা দেখাবে কি দেখাবে না সেই বিষয়টা নিয়ে। তো চলো সেই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করি। এখন সেই বিষয়টা পড়তে হলে আগে কয়েকটা যৌগ একটু আঁকি, কয়েকটা যৌগ একটু বুঝাই। যেমন ধরো ধরো আমার কাছে একটা যৌগ আছে সি ডাবল এইচ, সি ও এইচ, এইচ, সি ও এইচ, এইচ, সি ডাবল এইচ, সি ডাবল এইচ, সি ও এইচ, এইচ, সি ও এইচ, এইচ, সি এইচ, একটা মিনিট, সি এইচ ও এইচ, সি ডাবল এইচ। ঠিক আছে, আচ্ছা তারপর যদি আমরা একটা যৌগতে আসি, সি ডাবল এইচ, সি ও এইচ, এইচ, সি ও এইচ, এইচ, সি এইচ থ্রি, সি ডাবল এইচ, সি ও এইচ, এইচ, সি ও এইচ, এইচ, সি এইচ থ্রি। এখন তোমাদের মধ্যে কয়েকটা প্রশ্ন উকি ঝুঁকি দিতেছে যে ভাইয়া আমরা তো ডি এল পড়ছি খুব সুন্দর করে, যে ওএইচ ডানে থাকলে ডি, ওএইচ বামে থাকলে এল, এই জিনিসগুলো পড়ছি, এগুলা টোটালি ফাউ জিনিস। হ্যাঁ, ওএইচ ডান বাম বলে আর কিছু নাই, ওএইচ এর কাহিনী না। এটাকে একটা রুলস দিয়ে আমরা সুন্দর মতো বুঝতে পারি, এটা একটা স্ট্রাকচারের ঘূর্ণন বলে। এই রুলসটাকে আমরা বলি সি আর এন রুলস। সি দিয়ে বোঝায় হচ্ছে কার্বন রিলেটেড মূলক গুলা, যেমন সি ডাবল এইচ হইতে পারে, সি এইচ হইতে পারে, অথবা কিটোনও হইতে পারে। হ্যাঁ, এরা এসব মূলক গুলা। আর দিয়ে বোঝায় অ্যালকাইল মূলক অথবা হাইড্রোজেন মূলক। আর এন দিয়ে বোঝায় নন কার্বন রিলেটেড মূলক, যেমন NH2 হইতে পারে, ক্লোরাইড হইতে পারে, OH হইতে পারে, ব্রোমাইড হইতে পারে, এনিথিং, মানে আর এন যেমনে ঘুরবে যৌগটা তেমনই হবে। বুঝি নাই? কোনো সমস্যা নাই ভাই, আসি তো বুঝাই দিই। ধরো এই যৌগ থেকে শুরু করি। এই যৌগে মেইন কার্যকরী মূলক সি ডাবল এইচ, সি ডাবল এইচ, তাহলে নামকরণ 1 2 3 4 এখান থেকে শুরু হবে। তাহলে দেখো তো এখানে কাইরাল কার্বন কোনটা কোনটা, কাইরাল কার্বন কোনটা কোনটা? প্রথমটাতে দুইটা সেম জিনিস আছে, তাহলে কাইরাল কার্বন না। 2 নম্বরটায় দেখো, এটা কিন্তু কাইরাল কার্বন, কারণ OH আলাদা, এইচ আলাদা, সি ডাবল এইচ আলাদা, আর পুরা যৌগটা আলাদা। ঠিক তেমনি 3 নম্বরটাও কিন্তু কাইরাল কার্বন। দেখো উপরে পুরা যৌগটা আলাদা, এইচ আলাদা, OH আলাদা, CH3 আলাদা। সো দুইটা কাইরাল কার্বন এখানে আছে। CH3 তো অবশ্যই কাইরাল কার্বন না, তিনটা একই জিনিস। তাহলে দুইটা যেহেতু কাইরাল কার্বন আছে, এখানে আমাদের কি করতে হবে, যে মেইন কার্যকরী মূলক মানে সি, সি ও আর একটা কি আর, এখন কার আর ধরবো মনে রাখবা, মেইন কার্যকরী মূলক থেকে সর্বশেষ যে কাইরাল কার্বনটা আছে সেই কাইরাল কার্বনটাকে কনসিডার করবা। এখন কার আর ধরবো মনে রাখবা, মেইন কার্যকরী মূলক থেকে সর্বশেষ যে কাইরাল কার্বনটা আছে সেই কাইরাল কার্বনটাকে কনসিডার করবা। সর্বশেষ সর্বশেষ কাইরাল কার্বনটা নিলাম। সর্বশেষ কাইরাল কার্বনটা নেওয়ার পরে ওইটার অ্যালকাইল মূলকটাকে দিব হইলো আর নাম, আর এইচটাকে আমরা গণায় ধরি না, বাকি থাকলো OH, এটা কি নন কার্বন গ্রুপ, এটাকে দিলাম আমরা এন নাম। ঠিক আছে, এন নাম। তাহলে ভাইয়া দেখো তো এই জিনিসটা ঘুরছে কেমনে, সি আর এন এইভাবে ঘুরছে না, সি আর এন। এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা কিন্তু ক্লকওয়াইজ,
এটা হচ্ছে ক্লকওয়াইজ। যখন একটা জিনিস ক্লকওয়াইজ ঘুরবে, যখন একটা জিনিস ক্লকওয়াইজ ঘুরবে তখন আমরা এটাকে বলবো এল। এন এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা কিন্তু ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। যখন একটা জিনিস ক্লকওয়াইজ ঘুরবে, যখন একটা জিনিস ক্লকওয়াইজ ঘুরবে তখন আমরা এটাকে বলবো এল। ক্লকওয়াইজ ঘুরলে বলবো এল। তো চলো পাশের একটা উদাহরণ দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে। পাশের একটা উদাহরণ কি, এটা হচ্ছে আমার মেইন যৌগ, এটার সর্বশেষ, এটাও একটা মানে কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন। তো সর্বশেষ কাইরাল কার্বন হচ্ছে ও, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে আমার এন। এখন দেখো সি আর এনটা কেমনে ঘুরছে, এইভাবে সি আর এনটা এইভাবে ঘুরছে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটাকে বলবো আমরা ডি। অ্যান্টি ক্লকওয়াইজ গুলো বলবো ডি। এবার বুঝছো ওইচ ডানে না বামে ওইটা দিয়ে আসলে যায় আসতেছে না, সি আর এন এর সিরিয়ালটা দিয়ে আমরা সহজে সবসময় বলবো। ওইচ ডানে বামে এই থিওরি আর আমরা অ্যাপ্লাই করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডি আর এল জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি যে ডি আর এলটা কিভাবে করে। তাহলে এটাকে বলবো আমরা ডি, অ্যান্টি ক্লকওয়াইজ গুলো বলবো। আচ্ছা, তাহলে ডি আর এল জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি যে ডি আর এলটা কিভাবে করে। আবার আলোক নিষ্ক্রিয়তার সক্রিয়তার একটা বিষয় আছে যেটাকে বলা হয় প্লেন আইসোমারিজম বা প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি মানে হচ্ছে সমতলীয়, মানে প্রতিসম কিনা, সমতলটা প্রতিসম কিনা, এটা বাকি দুইটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো। আমরা একটা যে যৌগ, একটা প্রতিসম যৌগকে কি করবো, মাঝ বরাবর ভাগ করে দেব। যদি মাঝ বরাবর ভাগ করে দেই, দুই পাশে যদি একই হয়, দুই পাশে যদি একই পাশ পাইছি, একদম পুরোপুরি সেম টু সেম পাশ পাইছি, এটাকে বলা হয় প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি, যাদের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তারা অপটিক্যালি কি ইনঅ্যাক্টিভ। প্লেন অফ সিমেট্রি হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখন এই যৌগকে যদি খেয়াল করি, মাঝ বরাবর কেটে দিই, তাহলে দেখো দুই পাশে কিন্তু একদম সেম জিনিস পাচ্ছি না, তাহলে এটাতে প্লেন অফ সিমেট্রিটা কি আমার নাই, তাহলে এটাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ, মানে আলোক সক্রিয়। এখন ওই যে মাঝে মাঝে প্রশ্ন আসে না, কয়টা আলোক সক্রিয় আছে, কয়টা আলোক নিষ্ক্রিয় আছে, এখন কেমনে বুঝবো? তো এটাও করার একটা সহজ উপায় আছে, সহজ উপায়, কয়েকটা সহজ উপায় আছে। তো সহজ উপায় যদি তোমাদের বুঝাইতে যাই, এই এক্সিস্টিং যৌগ দিয়েই তোমাদেরকে বলতে পারবো খুব ঠান্ডা মাথায়। তো চলো আমরা একটা কাজ করি, আমরা আরেকটা পেজে যাই, আরেকটা পেজে গিয়ে জিনিসগুলো আরেকবার আঁকি। সি ডাবল এইচ, ধরো এরকম করে যদি আঁকি, এইচ ও এইচ, ও এইচ এইচ, সি ডাবল এইচ, এরকম একটা, মানে মাঝখানে গুলা কিন্তু কার্বন, হ্যাঁ, এরকম করে দিলাম আর কি। সি ডাবল এইচ 1 2 3, এখানে ধরো OH আছে, এইচ আছে, এখানে OH আছে, এইচ আছে, এখানে ধরো OH আছে, এইচ আছে, ইচ্ছা মতো দিতেছি আর কি। হ্যাঁ, এটা একটা। আরেকটা কেস হইতে পারে, যদি 1 2 3 CH3 HOH 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 এরকম, অথবা 1 2, যদি শুরু মানে মেইন কার্যকরী মূলকগুলা যদি ডিফারেন্ট হয়, মানে এই কার্বনটাকে যদি আমরা একদম মাঝ বরাবর দুই ভাগ করি, যদি অপ্রতিসম পাই, তাহলে অপ্রতিসম মানে কি, উপরে যে মূলক আছে নিচে সেই মূলক নাই, যে কোনো এক জায়গা থেকে নামকরণ করতে হবে, যে কোনো এক জায়গা থেকে নামকরণ করতে হবে, তখন এইসব যৌগকে আমরা অপ্রতিসম যৌগ বলি। অপ্রতিসম যৌগের ক্ষেত্রে নো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার, মানে এখানে কোনো মানে আলোক নিষ্ক্রিয় কিছু নাই। হ্যাঁ, এখানে আলোক নিষ্ক্রিয় কিছু নাই, তাহলে এখানে তুমি কি পাইতে পারো, এখানে তুমি সব আলোক সক্রিয় পাইবা। মানে এটার কথা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ মানে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে ভাইয়া 2n। অপটিক্যালি অ্যাক্টিভ আলোক সক্রিয় সমাণুর সংখ্যা হবে ভাইয়া 2n। আর মেসো কম্পাউন্ড মানে মেসোযোগ কোনটা ভাইয়া, মনে আছে? আচ্ছা, এই জিনিসটা সম্পর্কে হয়তো অনেকে কম জানতে পারো। মেসোযোগ হচ্ছে, মনে করো একটা ডি ল্যাকটিক অ্যাসিড, একটা এল ল্যাকটিক অ্যাসিড দিলাম আমি, হ্যাঁ, ডি আর এল। ধরো একটা আলোর তলকে +5 ডিগ্রি ঘোরায় আর আরেকটা -5 ডিগ্রি ঘোরায়। এখন দুইটাকে যদি আমি মিক্স করে দিই, তাহলে কি হবে, তারা আলোকে 0 ডিগ্রি ঘোরাবে, মানে ঘোরাবেই না, আলোক নিষ্ক্রিয় হয়ে গেল। কাইরাল কার্বন থাকার পরেও সে আলোক নিষ্ক্রিয়, এটাকে বলা হয় মেসোযোগ। যেমন এই যে এই আগেরটাই দেখো ভাইয়া, কি লিখছিলাম, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখো এখানে একটা কাইরাল কার্বন আছে, এখানেও একটা কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন থাকার পরেও যে যৌগ আলোক সক্রিয় না, তাকে বলা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক নিষ্ক্রিয়। এবং এরাই যে যৌগ তৈরি করে সেটাকে বলা হয় মেসো।
ডাবল এইচ, ধরো এরকম করে যদি আঁকি এইচ ও এইচ ও এইচ এইচ সি ডাবল এইচ, এরকম একটা মানে মাঝখানে গুলা কিন্তু কার্বন, হ্যাঁ এরকম করে দিলাম আর কি। সি ডাবল এইচ 1 2 3, এখানে ধরো ও এইচ আছে, এইচ আছে, এখানে ও এইচ আছে, এইচ আছে, এখানে ধরো ও এইচ আছে, এইচ আছে, ইচ্ছা মতো দিতেছি আর কি। হ্যাঁ এটা একটা। আরেকটা কেস হইতে পারে যদি 1 2 3 CH3 এইচ ও এইচ এইচ ও এইচ এইচ ও এইচ এরকম, অথবা 1 2 CH3 OH এইচ OH এইচ এরকম, মানে র্যান্ডমলি আমি 4টা জিনিস দিলাম। এখন এদের অ্যান্সার গুলা কেমনে করবো দেখো, যদি শুরু মানে মেইন কার্যকরী মূলক গুলা যদি ডিফারেন্ট হয়, মানে এই কার্বনটাকে যদি আমরা একদম মাঝ বরাবর 2 ভাগ করি, যদি অপ্রতিসম পাই, তাহলে অপ্রতিসম মানে কি, উপরে যে মূলক আছে নিচে সেই মূলক নাই, যে কোনো এক জায়গা থেকে নামকরণ করতে হবে, যে কোনো এক জায়গা থেকেই নামকরণ করতে হবে, তখন এইসব যৌগকে আমরা অপ্রতিসম যৌগ বলি। অপ্রতিসম যৌগের ক্ষেত্রে নো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার, মানে এখানে কোনো মানে আলোক নিষ্ক্রিয় কিছু নাই। হ্যাঁ এখানে আলোক নিষ্ক্রিয় কিছু নাই, তাহলে এখানে তুমি কি পাইতে পারো, এখানে তুমি সব আলোক সক্রিয় পাইবা। মানে এটার কথা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ মানে আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে ভাইয়া 2n। অপটিক্যালি অ্যাক্টিভ আলোক সক্রিয় সমাণু সংখ্যা হবে ভাইয়া 2n। আর মেসো কম্পাউন্ড মানে মেসোযৌগ কোনটা ভাইয়া মনে আছে? আচ্ছা এই জিনিসটা সম্পর্কে হয়তো অনেকে কম জানতে পারো। মেসোযৌগ হচ্ছে, মনে করো একটা ডি ল্যাকটিক অ্যাসিড একটা এল ল্যাকটিক অ্যাসিড নিলাম আমি, হ্যাঁ ডি আর এল। ধরো একটা আলোর তলকে +5 ডিগ্রি ঘোরায় আর আরেকটা -5 ডিগ্রি ঘোরায়, এখন দুইটাকে যদি আমি মিক্স করে দিই তাহলে কি হবে, তারা আলোকে 0 ডিগ্রি ঘোরাবে, মানে ঘোরাবেই না, আলোক নিষ্ক্রিয় হয়ে গেল। কাইরাল কার্বন থাকার পরেও সে আলোক নিষ্ক্রিয়, এটাকে বলা হয় মেসোযৌগ। যেমন এই যে এই আগেরটাই দেখো ভাইয়া কি লিখছিলাম, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখো এখানে একটা কাইরাল কার্বন আছে, এখানেও একটা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন থাকার পরেও যে যৌগ আলোক সক্রিয় না তাকে বলা হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক নিষ্ক্রিয়। এবং এরাই যে যৌগ তৈরি করে সেটাকে বলা হয় মেসোযৌগ। এখন দেখো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ নাই, কিন্তু মেসোযৌগ কিন্তু তৈরি হয়, যে দর্পণ প্রতিবিম্ব করে কিন্তু তৈরি করতে পারো। এটা সবসময় মনে রাখবা, মেসোযৌগ হবে অপটিক্যালি অ্যাক্টিভ যে কয়টা তাকে 2 দিয়ে ভাগ করবা। কেমনে? অপটিক্যালি অ্যাক্টিভ ধরো 4টা, তাহলে এই দুইজন একটা এনানসিওমার। এখন এনানসিওমার কি, এটা একটা প্রশ্ন আসতে পারে। তো যদি ভাইয়া তোমাদেরকে এনানসিওমার পড়াই, একটা মিনিট আমি একটা পেজ নেই, আগে পেজ নিয়ে তোমাদেরকে বুঝাই। COH এটাকে যদি দর্পণ প্রতিবিম্ব করি তাহলে কি ডাবল হবে, COH এটা। মানে দেখো এটা যা যৌগ এটা তাই, খালি দর্পণ প্রতিবিম্ব। এটা আলোর তলকে +H ডিগ্রিতে ঘোরাইলে এটা আলোর তলকে -H ডিগ্রিতে ঘোরাবে। দুইজনের মধ্যেই কাইরাল কার্বন বিদ্যমান, তার মানে আলোর তলকে তারা ঘোরায়। তাহলে কয়টা বৈশিষ্ট্য পাইলাম, তারা আলোক সক্রিয়, তারা আলোর তলকে সমান কিন্তু বিপরীত ঘোরায়, এবং তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে তাদেরকে যদি আমি মিক্সড করি তাহলে এক যৌগ পাবো, সেটা কি পাবো, আলোক নিষ্ক্রিয় যৌগ পাবো না, আলোক নিষ্ক্রিয় যৌগ পাবো। এখন যে মিশ্রণটা পাবো আমি, সেই মিশ্রণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণকে বলা হয় কি ভাইয়া, রেসিমিক মিশ্রণ। আর একটা যৌগ পাবো, ওই যৌগটাকে বলা হয় দিকে বাক্সে আলটিমেটলি আলো 0 অ্যাঙ্গেলে বেঁকে চলে যায়। তাহলে এরকম একটা মানে আলোক সক্রিয় যৌগ থাকার পরেও যে হচ্ছে নিষ্ক্রিয়র মতো আচরণ করে তাকে বলা হয় মেসোযৌগ। হ্যাঁ তো এরকম অ্যাকচুয়ালি হয় না, ওইটা প্লেন অফ সিমেট্রি অনেক কিছু। তাহলে এরকম একটা মানে আলোক শক্তি, বাট জিনিসটা একটু উদাহরণ দিলাম যে এনানসিওমার কাকে বলে, যারা আলোক সক্রিয়, তারা আলোর তলকে সমান এবং বিপরীত ঘোরায়। এবং তারা হচ্ছে একে অপরের দর্পণ প্রতিবিম্ব। এদেরকে
মিক্স করলে কি হবে, একটা আলোক নিষ্ক্রিয় যৌগ তৈরি হবে, এটাকে বলা হয় মেসো যৌগ, আর মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। সিম্পল। তাহলে ডায়াস্টেরিওমারটা কারা? ডায়াস্টেরিওমার হচ্ছে খুব সিম্পল, ধরো একটা যৌগ আছে COOH, COHH, CH3, আর এখানে আছে COOH, COHH, ব্রোমিন। এই জিনিসটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, এই জিনিসটা দর্পণ প্রতিবিম্ব না, এই পার্থক্যটাই হলো আসল। এটা দর্পণ প্রতিবিম্ব না, এরা আলোক তলকে সমান আর বিপরীত ঘোরায় না, তার মানে এরা একে অপরের ডায়াস্টেরিওমার। তাহলে বলতো কাদের মিশ্রণে আলোক নিষ্ক্রিয় যৌগ তৈরি হয়? এনানসিওমারের মিশ্রণে। তাহলে কাদের মিশ্রণে আলোক সক্রিয় যৌগ তৈরি হয়? ডায়াস্টেরিওমারের মিশ্রণে। কথাটা কি বুঝাইতে পারছি? এনানসিওমার যেহেতু প্লাস মাইনাস সেম, মিশাই দিলে জিরো, আর ডায়াস্টেরিওমার কিন্তু জানি না প্লাস মাইনাস সেম কিনা, সো আলটিমেটলি মিশাইলে জিরো হবে কিনা জানি না, তার মানে আলটিমেটলি তারা সক্রিয়। সো আলটিমেটলি ডায়াস্টেরিওমারকে মিশাইলে আলোক সক্রিয় যৌগই থাকবে, এনানসিওমারকে মিশাইলে আলোক নিষ্ক্রিয় যৌগ পাবো। এই যৌগকে বলা হয় মেসো যৌগ, মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। হ্যাঁ, তো ভাই যেটা পড়তেছিলাম যে এটাকে কিভাবে বের করে, মেসো কম্পাউন্ড কিভাবে বের করে বা মেসো যৌগ কিভাবে বের করে? অপটিক্যালি অ্যাক্টিভ, ধরো অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে চারটা, এই চারটার দুইজন দুইজন কিন্তু দর্পণ প্রতিবিম্ব। তাহলে এক জোড়া দুই জোড়া, মানে এই চারটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুইটা জোড়া পাবো। এই দুইটা জোড়া মিক্স হয়ে গেলে কি মেসো যৌগ তৈরি হবে। তাহলে মেসো যৌগ কয়টা তৈরি হবে? এই দুই জোড়া থেকে একটা, এই দুই জোড়া থেকে একটা, তাহলে কয়টা হলো? দুইটা। তাহলে মেসো যৌগ হবে যে কয়টা অপটিক্যালি অ্যাক্টিভ ডিভাইড বাই 2। এরকম সিম্পল একটা অ্যান্সার। তো এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এটাও যেহেতু অপ্রতিসম, এটাও যেহেতু অপ্রতিসম, এদের কোনো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিছু থাকবে না। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা দেখো, কাইরাল কার্বন কয়টা? 1 2 3, তিনটা। তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে অপটিক্যালি 8টা অ্যাক্টিভ থাকবে। এখানে দেখো দুইটা কাইরাল কার্বন আছে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তাহলে যদি বলি এখানে মেসো ফর্ম বা মেসো কম্পাউন্ড কয়টা আছে, 2 দিয়ে ভাগ করব 4। এখানে মেসো কম্পাউন্ড বা মেসো ফর্ম কয়টা আছে, 4 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে 2। সিম্পল, খুব সহজ। এবার এই দুইটার ক্ষেত্রে আসি, এই দুইটার ক্ষেত্রে একটু কমপ্লেক্স। যখন প্রতিসম হয়, উপরে আর নিচে কার্যকরীমূলক সেম হয়, হ্যাঁ, তখন দুই ধরনের কাজ হইতে পারে, যে এন মানে কাইরাল কার্বনের সংখ্যাটা জোড় হইতে পারে, কাইরাল কার্বনের সংখ্যাটা বিজোড় হইতে পারে। তো মনে রাখবা, যখন জোড় হয় তখন অপটিক্যালি অ্যাক্টিভের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n-1, অপটিক্যালি ইনঅ্যাক্টিভের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n/2 - 1। এগুলো সব পাওয়ার। আর মোট মোট হবে কি দুইটার যোগফল, 2 টু দি পাওয়ার n-1 প্লাস 2 টু দি পাওয়ার n/2 - 1, এটা। আর যখন হচ্ছে ভাইয়া বিজোড় সংখ্যা হয়, তখন অপটিক্যালি অ্যাক্টিভ আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এটা পরে বের করবা, আগে মোটটা লিখবা সহজে মুখস্থ রাখার জন্য। যে এই জোর হইলে অপটিক্যালি অ্যাক্টিভ যে কয়টা হয়, বিজোড় হইলে মোট সে কয়টা হয় 2 টু দি পাওয়ার n-1। তাহলে ইনঅ্যাক্টিভ কয়টা হবে? 2 টু দি পাওয়ার n-1/2, এটা। তাহলে অ্যাক্টিভ কয়টা? 2 টু দি পাওয়ার, মোট থেকে আমি কি বাদ দিব? 2 টু দি পাওয়ার n-1/2। সিম্পল। তাহলে যদি এখন একটা এক্সাম্পলের খাতিরে আমরা চিন্তা করি, দেখো এখানে কাইরাল কার্বন n এর ভ্যালু কিন্তু 2, জোর। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা ভাইয়া? 2 টু দি পাওয়ার 2 - 1 ইকুয়াল টু 2। তাহলে মেসো কম্পাউন্ড কয়টা ভাইয়া? 2 দিয়ে ভাগ করব 1। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কয়টা ভাইয়া? 2 টু দি পাওয়ার 2/2 - 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1। এই তো হয়ে গেল, সিম্পল। এখানে যদি আসি সংজ্ঞায়, 1 2 3, তিনটা আছে এর ভ্যালু বেজোড়। তাইলে অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা ভাইয়া? খুব সিম্পল, 2 টু দি পাওয়ার 3 - 1 মানে 2, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার n-1 মানে 3 - 1 2 2 ভাগ 1, তাহলে 2 টু দি পাওয়ার 1। তাহলে 4 - 2 কত হয়? 2। তাহলে মেসো কম্পাউন্ড কয়টা হবে ভাইয়া? 2/2 মানে 1। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কয়টা হবে ভাইয়া? 2 টু দি পাওয়ার
ওই যে 3 - 1 মানে 2/2 মানে 2, তাহলে মোট কয়টা হবে ভাইয়া? টু দি পাওয়ার n-1 মানে 4 হয়ে গেল। তার মানে আমরা কি শিখলাম? কার্যক্রম হচ্ছে 3 অপটিক্যালি একটি জোট আছে, জোট থাকলে টু দি পাওয়ার n-1 2 - 1 মোট বিজন ডাবল টু দি পাওয়ার n-1 মাইনাস টু দি পাওয়ার n-1/2 আর একটি টু দি পাওয়ার n-1/2। আমরা শিখলাম হচ্ছে এই জাতীয় জিনিসগুলো পড়তে হইলে আমাদের আগে দেখতে হবে আমার কাছে যে যৌগটা দেওয়া আছে এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ কিনা। মানে অপটিক্যালি অ্যাক্টিভ তো পরে, আগে দেখতে হবে প্রতিসম কিনা। যদি প্রতিসম হয় মানে দুই পাশে সেম কার্যকরী মূলক থাকে তখন দেখবো জোর না বিজোর। জোর হইলে এই সূত্র, বিজোর হইলে এই সূত্র। আর যদি অপ্রতিসম হয় তখন একটাই সূত্র, টু টু দি পাওয়ার n। সিম্পল, এখানে কোনো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিছু থাকবে না। ওকে, আশা করি মোটামুটি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। দেন এই যে মেসো জগৎ বুঝাইলাম। এবারে যে এটা দেখো মেসো টার্টারি গেছে, এই যে দেখো প্লেন বরাবর যদি কল্পনা করি দুই পাশেই সেম থাকে তার মানে এটাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ভাইয়া যেটা বললাম আর কি। আচ্ছা সামনে যদি আসি, এই যে ডায়াস্টেরোমার এনানসিওমারের পার্থক্য কি ভাইয়া বলছিলাম, দুইটারই মধ্যে কিন্তু আমরা জানি আলোক সক্রিয়তা আছে যেহেতু কাইরাল কার্বন আছে। দর্পণ প্রতিবিম্ব কিন্তু এনানসিওমারের আছে, ডায়াস্টেরোমারের নাই। আর অপ্রস্থাপনীয়, ওই যারা আলোক সক্রিয় তারা সবাই অপ্রস্থাপনীয়, সো এটা হবে না। হয়ে গেল অ্যান্সার। তো এখন দেখো নিচের কোন যৌগটির মেসো ফর্ম আছে। আচ্ছা এটা একদম সহজ কমন সেন্সে যদি অ্যান্সার করতে চাও তোমাদের বই অনুযায়ী তাহলে মনে রাখবা যেখানে দুইটা ওইচ আছে সেটারই মেসো ফর্ম আছে। আরো যদি সহজভাবে চিন্তা করতে চাও যে সূত্র দিয়ে করবা, দেখো এখানে দুইটা ওইচ মানে দুইটা কাইরাল কার্বন আছে, তাহলে এখানে দেখো শুরুতেও সিএসসি শেষও সিএসসি, তার মানে প্রতিসম। মানে এন হইল জোর, জোর হইলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ ইকুয়াল টু কি হয়? টু টু দি পাওয়ার n-1, তার মানে আলটিমেটলি টু টু দি পাওয়ার 2 - 1 মানে 2। তাহলে মেসো কম্পাউন্ড কয়টা হবে ভাইয়া? 2/2 ইকুয়াল টু 1। এই তো হয়ে গেল, মেসো কম্পাউন্ড হবে আমার একটা। সিম্পল থিওরি। আচ্ছা হ্যাভ C6H14 এর কয়টা কম্পাউন্ড পসিবল? তো যদি এটা আমরা একটু তুলি 6টা। এটা অ্যালকেন কিন্তু একটা, হ্যাঁ হেক্সেন। হেক্সেন যদি আসে তাহলে দেখো 1 2 3 4 5 6, 6টা। 1 2 3 4 5, এই যে একটা 6টা। 1 2 3 4 5 6, এই যে একটা। এরকম করে গেল। এরপর যদি আসি আমরা যদি এটাকে ভাবে করি 1 2 3 4 5 6, তাহলে কয়টা পেলাম? 4টা। ইভেন এখন যদি আমরা এটাকে আরেকটু সুন্দর মতো সাজাইতে যাই, স্ট্রাকচার বানাইতে যাই, তাহলে কিভাবে করবো? 1 2 3 4 5 6, তাহলে মোটামুটি কয়টা স্ট্রাকচার দাঁড়ালো? 1 2 3 4 5, 5টা। তাহলে অ্যান্সার হবে 5 হয়ে গেল। এবার দেখো স্ট্রাকচার অফ 2,3 ডাই ব্রোমো বিউটেন ইজ, এটা দেওয়া আছে। দেখো তো কাইরাল কার্বন কয়টা? এটা একটা কাইরাল কার্বন, এটাও কিন্তু একটা কাইরাল কার্বন, দুইটা কাইরাল কার্বন। আবার এটা কিন্তু প্রতিসম, দুই পাশে সেম, আবার জোড় সংখ্যা। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কত? টু টু দি পাওয়ার n-1। তাহলে 2 থেকে একবার দিলে 1 ইকুয়াল টু 2। তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কত হয় ভাইয়া? টু টু দি পাওয়ার n/2 - 1 মানে টু টু দি পাওয়ার 2/2 - 1, টু টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে shows 2 optically active isomer, shows 1 optically inactive isomer, has 2 chiral center, তিনটাই মিলছে। তাহলে অ্যান্সার হবে ডি। হ্যাঁ 2 - 1 has two chiral centers, shows one optical inactive isomer to the -1 দেখো shows two optical 1 টু টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে shows 2 optically active isomer, shows 1 optically inactive isomer, has 2 chiral center, তিনটাই মিলছে। তাহলে অ্যান্সার হবে ডি। হ্যাঁ আচ্ছা তারপর একটা মিনিট ভাইয়া, এক দুই
3 4 এখানে একটা 1 2 3 4 এখানে একটা 1 2 3 4 এখানে একটা বিউটিন যেহেতু একটা সাইক্লোবিউটেন বানায় ফেলি আর একটা যদি ত্রিবন্ধন হয় তাহলে এখানে মানে ট্রায়াঙ্গেল বানাই তখন একটা হয় টোটাল কয়টা হলো ভাই এখানে তাহলে 5টা তাহলে অ্যান্সার হচ্ছে ডি তারপর কি লিখছে দেখো C3H এর কয়টি সমাণু সম্ভব C3H8O এর কয়টি আগেই আমরা এই জিনিসটা করছিলাম অবজেক্টিভে সো এটা কিন্তু অ্যান্সার 3 মনে আছে এটা কিন্তু একটা অ্যালকেন আর অক্সিজেন তাহলে দুইটা অ্যালকোহল আর একটা ইথার হয় এটা কিন্তু একটু আগেই করছি হ্যাঁ সো এটা আমরা পারবো আগেই আমরা এই জিনিসটা করছিলাম অবজেক্টিভে সো এটা কিন্তু অ্যান্সার 3 মনে আছে এটা কিন্তু একটা অ্যালকেন আর অক্সিজেন তাহলে দুইটা অ্যালকোহল আর একটা ইথার দেখো C2BrClFi আণবিক সংকেত বিশিষ্ট যৌগের সমাণুর সংখ্যা হবে দেখো কিভাবে করতে হবে এটা যদি কাহিনী করতে যাই ডাবল বন্ড অবশ্যই তাহলে ফার্স্টে ব্রোমিন নিলাম ধরো ফার্স্টে ক্লোরিন নিলাম এখানে ফ্লোরিন নিলাম এখানে ধরো আয়োডিন নিলাম এখানে ধরো ব্রোমিন নিলাম তাহলে চারটাই ভিন্ন তাহলে ভর হিসেবে যদি করি ক্লোরিন ব্রোমিনের মধ্যে ব্রোমিন ভর বেশি ফ্লোরিন আয়োডিনের মধ্যে আয়োডিনের ভর বেশি তাহলে এটা সিস এটা একটা পাইলাম তাহলে এটাকে ট্রান্স বানায় ফেলি ব্রোমিন নিলাম ক্লোরিন নিলাম নিয়ে আসলাম এখানে ফ্লোরিন কোনা বরাবর ঠিক আছে তাহলে এটা ট্রান্স আচ্ছা তারপর আরেকটা করি কার্বন কার্বন ডাবল বন্ড ক্লোরিন নিলাম এখানে আয়োডিনটা নিয়ে আসলাম এখানে ফ্লোরিন নিলাম আর এখানে হচ্ছে ব্রোমিনটাকে নিয়ে আসলাম তাহলে দেখো দুইটা ভারী জিনিস একই পাশে তাইলে এটাকে আমরা কি বলতেছি ভাইয়া দাঁড়াও দুইটা কি এক হয়ে গেল ফ্লোরিন আর ব্রোমিন না তাহলে দেখো দুইটা ভারী জিনিস এক পাশে তাহলে আমরা কি বলতেছি সিস দেন যদি কার্বন কার্বন দ্বিবন্ধন আমরা নিই এখানে একটা আয়োডিন দিই এখানে ক্লোরিন দিই এখানে ফ্লোরিন দিই এখানে ব্রোমিন দিই ব্রোমিন আর আয়োডিন এটাতে আমরা কি বলতেছি ভাইয়া ওয়েট একটা মিনিট ফ্লোরিন দিলাম ক্লোরিন দিলাম দেন হচ্ছে ফ্লোরিনের জায়গায় আয়োডিন আসলো ওকে ফ্লোরিনের জায়গায় দেন আমরা কি করলাম ব্রোমিন কি নিয়ে আসলাম ওকে ফাইন ক্লোরিন আর আয়োডিন ওকে তাহলে কয়টা যোগ হচ্ছে একটা মিনিট ভাই মনে হয় লিখতে একটু ভুল করছি ওকে না ফ্লোরিন ব্রোমিন ফ্লোরিন না লিখতে ভুল করিনি তাহলে দেখো এটা কিন্তু ট্রান্স ট্রান্স হয়ে গেল এরপর যদি আমরা করি এই পাশে যদি ফ্লোরিনকে রাখি এই পাশে যদি ব্রোমিনকে রাখি এই পাশে যদি ক্লোরিনকে রাখি সরি এই পাশে যদি আয়োডিনকে রাখি এই পাশে যদি ক্লোরিনকে রাখি সেই ক্ষেত্রে তাহলে দেখো তো এই পাশে আবার কি হয় ব্রোমিন আর আয়োডিনের মধ্যে আয়োডিন বেশি ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি তাহলে এটা কিন্তু সিস আরেকটা কি হওয়া সম্ভব দেখো ডাবল বন্ড ব্রোমিন ব্রোমিনের জায়গায় থাকুক এখানে আয়োডিন থাকুক এখানে যদি ক্লোরিন দিই এখানে যদি ফ্লোরিন দিই সেই ক্ষেত্রে ক্লোরিন আর আয়োডিন কোনা বরাবর তাহলে এটা কিন্তু হয়ে গেল ভাইয়া ট্রান্স তাহলে কয়টা সম্ভব 1 2 3 4 5 6 6টা তাহলে অ্যান্সার কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে গেল ভাইয়া 6 ওকে তো তারপর যদি আমরা একটু সামনে আগাই দেখো কি বলছে নিম্নের কোনটি টটোমারিজম দেখায় টটোমারিজম দেখাইতে হলে কিন্তু কিটো ইনল লাগবে তার মানে একটা অক্সিজেন লাগবে আর অ্যালডিহাইড কিটোন লাগবে তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু সি C3H6O এই যে দেখো অ্যালকিন আর অক্সিজেন তাহলে অ্যালডিহাইড কিটোন ওটা আছে দেন যদি আসি কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে দেখো জ্যামিতিক সমানতা প্রদর্শন করা মানে সিস্টেন্স মানে কার্বন কার্বন ডাবল বন্ড এবং একই কার্বনে দুইটা একই জিনিস থাকতে পারবে না একই কার্বনে দুইটা একই জিনিস থাকতে পারবে না একই কার্বনে দুইটা একই জিনিস থাকতে পারবে না তাহলে ডিফারেন্ট জিনিস থাকতে পারবে সো অ্যান্সার হচ্ছে সি আচ্ছা দেন যদি আসি দেখো ল্যাকটিক অ্যাসিডের ঘূর্ণন কোণ কত +2.24 ডিগ্রি ডি এর ক্ষেত্রে এটা মুখস্থ মান হ্যাঁ এটা মুখস্থ মান নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা রয়েছে জ্যামিতিক সমানতা থাকতে হলে 1 1 ডাইক্লোরো মানে কি একটার মধ্যেই দুইটা ক্লোরিন আসতে হবে না আর ইথেন হইলে হবে না ইথিন হইতে হবে অ্যান্সার হবে 1 2 ডাইক্লোরো ইথিন কেন একটা ইথিন নিলাম 1 আর 2 দুইটাতেই যদি ক্লোরো থাকে তাইলেই সেই ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন আলাদা থাকবে নইলে তো সেম হয়ে যাবে তাহলে সমানতা সম্ভব না জ্যামিতিক হ্যাঁ এটাই হবে অ্যান্সার দেন যদি আসি এই যৌগে কোন ধরনের সমানতা সম্ভব দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন হাইড্রোজেন আর মিথাইল আছে হাইড্রোজেন আর মিথাইল আছে তার মানে বুঝতেই পারতেছো এখানে সিস্টেন্স সম্ভব যেহেতু দুইটা ভিন্ন জিনিস এই যৌগে কোন ধরনের সমানতা সম্ভব দেখো সিস্টেন্স সম্ভব
যেহেতু দুইটা ভিন্ন জিনিস আছে, হ্যাঁ, সিস ট্রান্স। দেন যদি আসি নিচের কোনটি সমাণু নয়, খেয়াল করো এখানে 1 2 3 4 চারটা কার্বন, এখানে 1 চারটা কার্বন, এখানে 3টা কার্বন, তাহলে এটা সমাণু নয়। নিচের কোন জায়গায় অপ্রতিসম কার্বন রয়েছে? অপ্রতিসম কার্বন মানে কি? চারটা হাতে চারটা ভিন্ন, দুইটা, এটা হবে না, এ বি সি ডি, এটা হবে চারটা ভিন্ন। হুম, তারপর যদি আসি আইইউপ্যাক পদ্ধতি, প্রতিসম কার্বন মানে কি? চারটা হাতে চারটা ভিন্ন, এটা হবে না, দুইটা, এটা হবে না, এ বি সি ডি, এটা হবে চারটা ভিন্ন। হুম, তারপর যদি আসি আইইউপ্যাক পদ্ধতি ব্যবহার করে নিম্নোক্ত যৌগের গাঠনিক সংকেত লেখো। ট্রান্স বিউট টু ইন। আচ্ছা, এদিকে একটা শেষ, তাহলে ট্রান্স বিউট টু ইন। সিস বিউট ডাইওয়িক অ্যাসিড, তাহলে সিস বিউট, সিস মানে দুইটা ডাইওয়িক অ্যাসিড একই পাশে থাকবে, সিস মানে একই পাশে, তাহলে দুইটা ডাইওয়িক অ্যাসিড একই পাশে থাকবে, আর বিউট মানে চারটা কার্বন, সিম্পল। নিচের যৌগসমূহের গাঠনিক সংকেত লিখো এবং আলোক সমাণু যৌগসমূহ শনাক্ত করো। টার্টারিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আমি যদি টার্টারিক অ্যাসিড লিখি, টার্টারিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি ডাবল এইচ, সি ওইচ, এইচ, সি ওইচ, এইচ, সি ডাবল এইচ, এটা। তাহলে এটার কয়টা সমাণু হওয়া সম্ভব, এটা আমরা অনেকভাবে বের করতে পারবো। আগে একটু বের করি, চলো সঠিক। এটা কেমন? এটা কেমন? এত সমান জোড়া, জোড়া হলে কি অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা হবে ভাইয়া? জোড়া হলে 2n-1 মানে 2 - 2 - 1 মানে 2, অপটিক্যালি ইন বাই 2 - 1, 2/2 - 1 মানে 2 মানে 1, তিনটা সমাণু সম্ভব। বুঝতেই পারতেছো, এটা কিন্তু মাঝখান দিয়ে যদি ভাঙি, ওই যে প্লেন অফ সিমেট্রি মানে দুই পাশে সেম থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা অপটিক্যালি একমাত্র ইনঅ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কারা কারা হইতে পারে? সি ডাবল এইচ, সি ও এইচ, এইচ, সি ও এইচ, এইচ, সি ডাবল এইচ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হইতে পারে। অথবা সি ডাবল এইচ, সি ও এইচ, এইচ, সি ও এইচ, এইচ, সি ডাবল এইচ, এই যে এইভাবে এই দুইটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ। এবার বলছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কি? সি ডাবল এইচ, যেটা করাই CH3, দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ। কেমনে বুঝলাম? এটা কিন্তু অপ্রতিসম, উপরে সি ডাবল এইচ, নিচে CH3, সমান কিছু না। সো কাইরাল কার্বন একটা, অপ্রতিসম হইলে অপটিক্যালি সবগুলোই অ্যাক্টিভ, তাহলে 2n, তাহলে 2 ^ 1 = 2, সবগুলোই অপটিক্যালি অ্যাক্টিভ। শেষ সূত্র। দেখো, সূত্র বুঝলে সুন্দর মতো সবকিছু পারা যায়। তারপর যদি সামনে আসি, নিচের যৌগের এনানসিওমার লেখো। এনানসিওমার 2, সবগুলোই অপটিক্যালি অ্যাক্টিভ। শেষ সূত্র। দেখো, সূত্র বুঝলে সুন্দর মতো সবকিছু পারা যায়। তারপর যদি সামনে আসি, নিচের, তাহলে 2 ^ 1 = 2, কি দর্পণ প্রতিবিম্ব লিখলি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে হবে একটা OH, এখানে হবে একটা H, CHO, CH2OH। শেষ। বলছে গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন আছে? গ্লুকোজ অণুটা কি ছিল ভাইয়া? CHO 1 2 3 4 5 6, CH2OH, H OH, H OH, H OH, H OH। তাহলে কাইরাল কার্বন বুঝতেই পারতেছো, গ্লুকোজ। এক দুই তিন চার পাঁচ তো 1 2 3 4, কাইরাল কার্বন n এর ভ্যালু 4। এটা কিন্তু অপ্রতিসম। সো আলটিমেটলি এটা 16টা কি হওয়া সম্ভব? অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হওয়া সম্ভব। আশা করি জিনিসগুলো তোমরা ক্যাচ করতে পারতেছো। হ্যাঁ, যেহেতু এটা অপ্রতিসম, অপ্রতিসম হলে তখন কি হবে? আমরা এইভাবে জিনিসটা কনসিডারেশনে আনবো। এবার যদি লিখি বিউট টু ইন, বিউট 1 2 3 4, 2 ইন, তাহলে এটা বিউট টু ইন, তাহলে এটা CH3, এটা H, এটা H, এটা CH3। আর এটা বলছে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 1 2 3 প্রোপানোয়িক অ্যাসিড, 2 নম্বর একটা প্রোপানোয়িক অ্যাসিড, 2 নম্বর একটা হাইড্রক্সি আছে, তাহলে এখানে একটা H আছে, এখানে একটা CH3 আছে। তাহলে খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু একটা ডাবল বন্ড আছে এবং দুইটা ভিন্ন ভিন্ন মূলক আছে কার্বনে, তাহলে এটা কিন্তু সিস ট্রান্স সমানতা দিবে।
সিস্টার্ন সমানতা মানে জ্যামিতিক। আর এখানে এই কার্বনে 4টা হাতে 4টা ভিন্ন মূলক যুক্ত আছে, তার মানে মানে এটা কি করবে, এটা হচ্ছে আলোক সমানতা দিবে। সো আলটিমেটলি দুইজনই স্টেরিও সমানতা দিচ্ছে, সম্ভব সম্ভব। ওকে, দিন যদি আগাই, 3টি যৌগ EFG এর আণবিক সংকেত হচ্ছে C3H6O। তিনটার কিন্তু সমানতা বের করছিলাম, মনে আছে? অ্যালকিন আর অক্সিজেন থাকলে ফার্স্টে অ্যালডিহাইড হইতে পারে, কিটোন হইতে পারে, অথবা ইনল হইতে পারে, CH3COH CH2। এখন বলছে ই হচ্ছে অ্যালকোহল, এই যে একটা অ্যালকোহল, এফ হচ্ছে কিটোন, এফ হচ্ছে কিটোন, জি হচ্ছে অ্যালডিহাইড, জি হচ্ছে অ্যালডিহাইড। শেষ হয়ে গেল, সিম্পল। আণবিক সংকেত C6H12 থেকে সব অ্যালিসাইক্লিক যৌগের সমাণু গঠন করো। এটাও কিন্তু ভাই একটু আগেই করাই দিছি। মানে হেক্সিন যে কয়টা সমাণু সম্ভব 12টার মতো সব কিন্তু ভাইয়া লিখে দিছি। কোথায় লিখে দিছি ভাই, এটা দেখায় আনি, দাঁড়াও ভাইয়া, কিন্তু প্রত্যেকটা আগে ভাগে করায় রাখছি যাতে তোমাদের কোনো প্রেসার না হয়। হ্যাঁ, দেখাই দাঁড়াও, এই যে দেখো সবগুলা মোটামুটি দেখাই দিছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাইয়া, মানে একটা কথা বলতে ভুলে গেছি, সিএস আর ট্রান্সের মধ্যে কার গলনাঙ্ক আর স্থিতিশক্তি বেশি? আচ্ছা দেখো ভাইয়া, এটা একটু এখানে বুঝাই দিই এই ফাঁকে। CH3H, CH3H, দেখো এটা কিন্তু একটা ট্রান্স যৌগ, আর যদি সিস যৌগটা কি, এটা কিন্তু একটা সিস যৌগ। খেয়াল করো ভাইয়া, ঘটনা হয় কি, ঘটনা হয় কি, সিস যৌগ দেখো এই এক পাশে অনেক হালকা, ইজিলি অ্যাটাক করে ভাঙা যাবে, আর এক পাশে বেশি ভারী, ইজিলি অ্যাটাক করা যাবে না। তার মানে এই অণুটা না স্টেবল না, মানে সমানভাবে স্থিতিশীল না, এক পাশ বেশি হালকা এক পাশ বেশি ভারী। কিন্তু এখানে দেখো এই পাশে যেমন ভার এই পাশে তেমন ভার, মানে দুই দিক থেকে শক্তিশালী। তাহলে ট্রান্সের কি স্থিতিশীলতা বেশি, আর যার স্থিতিশীলতা বেশি তাকে হিট দিতে হবে বেশি। তাহলে ট্রান্সের স্থিতিশীলতা প্লাস গলনাঙ্ক দুইটাই কি হবে বেশি, আর বাকি সব সিসের বেশি। হ্যাঁ, এই কথাটাই হচ্ছে এখানে লেখা ছিল, এই আর কিছু না। আচ্ছা, তো হোপফুলি এটাও বুঝছো। তো চলো আমরা আমাদের কোশ্চেনে ব্যাক করি। কোনটা পড়াচ্ছিলাম ভাইয়া? ভাইয়া পড়াচ্ছিলাম হচ্ছে এই যে অপটিক্যাল আইসোমার, এগুলো পড়াইছি। আচ্ছা, এই C6H12টা দেখাইলাম। দেন যদি আসি আণবিক সংকেত C4H10O, মনে আছে? এটাও কিন্তু ভাইয়া পড়াইছি যে এটার অ্যালকোহল সম্ভব, ইথার সম্ভব। অ্যালকোহল হয় 4টা, ইথার হয় 3টা। এই যে সংকেতগুলা লিখবে এবং শ্রেণীবিন্যাস, মানে